একদম শুরুতে তোমাদেরকে একটা দারুণ অ্যানিমেশন দেখাই। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা হেলানো তল দেওয়া এবং এই হেলানো তলের উপর থেকে আমরা কয়েকটা বস্তুকে ছেড়ে দিয়েছি, তারা সুন্দরভাবে নিচে পড়ছে। এর মধ্যে পার্থক্য হচ্ছে কি, তুমি যদি প্রথম তলটা দেখো তার মধ্যে কিন্তু কোনো ঘর্ষণ নেই, দ্যাট মিনস এটা সম্পূর্ণভাবে ফ্রিকশনলেস। এবং এই ঘর্ষণহীন তলের মধ্যে আমরা একটা বস্তুকে ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে একটা কিউব বা ঘনাকাকৃতির বস্তু। এবং এটা যখন নিচে পড়ছে তখন তার মধ্যে কেবলমাত্র চলন গতি কাজ করছে, কোনো ঘূর্ণন গতি কাজ করছে না। বাট বাকি বস্তুগুলোকে যখন আমি ছেড়ে দিয়েছি, তাদেরকে ছেড়েছি আমি একটা ঘর্ষণযুক্ত তলের মধ্যে। এবং যখন তারা নিচে পড়ছে তখন প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা গতি কাজ করছে, মানে একটা না, দুইটা গতি কাজ করছে, একটা হচ্ছে চলন গতি, একটা হচ্ছে ঘূর্ণন গতি। তার মানে বাকি যে চারটা বস্তু দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বস্তু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে সুন্দরভাবে ঘোরে এবং এই ঘোরার ফলে তারা উপর থেকে নিচে পড়া শুরু করে। বাট এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি দেখো আমাদের এখানে সলিড একটা সিলিন্ডার দেওয়া, দ্যাট মিনস নিরেট একটা সিলিন্ডার দেওয়া, এবং সলিড স্পিয়ার বা একটা নিরেট গোলক দেওয়া। এই দুটো জিনিস কিন্তু খুব দ্রুত নিচে গড়িয়ে পড়ছে। বাট বাকি মানে দুটা বস্তু যে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেল মানে ফাফা একটা সিলিন্ডার, এবং স্পেরিক্যাল শেল মানে ফাফা একটা গোলক। এটা কিন্তু খুব ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। তার মানে আমি দুটো জিনিসকে মার্ক করে দিতে পারি, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে আমাদের এখানে এটা। এর মেইন কারণটা কি? কারণটা হচ্ছে তাদের মধ্যে অবশ্যই একটা জড়তা কাজ করবে। কেননা জড়তা যদি কাজ না করতো তাহলে কিন্তু খুব দ্রুত তারা একই সাথে নিচে পড়তো। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এই দুটো বস্তু যারা হচ্ছে ফাঁফা অবস্থায় থাকে, তাদের শরীরের যে বৈশিষ্ট্য বা তাদের যে বডির বৈশিষ্ট্য, সেটা হলো তাদের মধ্যে ভরটা বণ্টিত অবস্থা থাকে বা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ম্যাস থাকে। তার মানে আমাদের এখানে তুমি যদি নিরেট কোনো একটা বস্তুর কথা বলো, তাহলে সেখানে ভরগুলো কিন্তু খুব কাছাকাছি অবস্থান করে। যেমন এখানে নিরেট সিলিন্ডার দেখতে পাচ্ছ, নিরেট একটা গোলক দেখতে পাচ্ছ, তাদের মধ্যে প্রত্যেকটা অণু এবং পরমাণু খুব কাছাকাছি অবস্থান করে এবং তারা একটা সুষম গঠন তৈরি করে। কিন্তু যখন আমরা একটা ফাফা সিলিন্ডার বা ফাফা গোলক নিয়ে কাজ করব, তখন তার মধ্যে কিন্তু ভরটা এক জায়গায় সজ্জিত থাকে না, তারা অনেক দূরে দূরে বিস্তৃত অবস্থা থাকে, যেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড ম্যাস বলি বা বণ্টিত ভর বলি। তাহলে যখন আমরা এরকম বণ্টিত ভর বা ডিস্ট্রিবিউটেড ম্যাসযুক্ত কোনো একটা বস্তুকে ঘোরানোর চেষ্টা করব কোনো একটা অক্ষকে মানে অক্ষকে কেন্দ্র করে, তখন তারা কিন্তু খুব সহজে ঘোরার চেষ্টা করবে না বা ঘুরতে চাইবে না। তাহলে এই যে তারা ঘুরতে চাচ্ছে না, এটার মেইন রিজনটা হচ্ছে কি? অবশ্যই জড়তা। তাহলে চিন্তা করে দেখো, আমাদের এখানে রেড কালার মার্ক করা এই দুটো বস্তুর মধ্যে অবশ্যই জড়তা কাজ করছে। এবং এই জড়তাটা কাজ করার মেইন রিজনটা হচ্ছে কি? তাদের মধ্যে বণ্টিত ভর বা ডিস্ট্রিবিউটেড ম্যাস রয়েছে। এবং এই যে একটা জড়তা এখানে কাজ করছে, এই জড়তাটা আমরা পরিমাপ করতে পারি একটা নির্দিষ্ট রাশির মাধ্যমে, যেটাকে জড়তার ভ্রামক বলা হয়। তাহলে যে কোনো একটা বস্তু যদি জড়তার ভ্রামক অনেক বেশি থাকে, তাকে আমরা সহজে কিন্তু ঘোরাতে পারি না, আর যার জড়তার ভ্রামক কম থাকে তাকে আমরা সহজে ঘোরাতে পারি। তার মানে আমাদের এখানে রেড কালার করা এই ফাফা দুইটা বস্তুর জড়তার ভ্রামক অনেক বেশি, এবং জড়তার ভ্রামক বেশি বলে তারা সহজে ঘুরতে চাইছে না, যদিও আমরা তাদেরকে একটা নির্দিষ্ট অবস্থান থেকে গড়িয়ে দিয়েছি বা রোটেট করাচ্ছি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমাদের এখানে ফ্রিকশনলেস যে কিউবটা আছে, এটার মধ্যে কিন্তু কোনো ঘূর্ণন গতি নেই। তার মানে এই কিউবটা বা ঘনাকাকৃতির বস্তুটা কোনো একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরছে না। আর যখন কোনো একটা বস্তু কোনো একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরবে না, তার মধ্যে শুধুমাত্র রৈখিক গতি কাজ করবে বা চলন গতি কাজ করবে, এবং তার মধ্যে কোনো জড়তার ভ্রামক থাকবে না। তাহলে জড়তা ভ্রামক থাকার মেইন রিজনটা হচ্ছে কি? অবশ্যই বস্তুটাকে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে হবে। কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরলে কিন্তু হবে না, তার জন্য অবশ্যই অক্ষ লাগবে। তারপর আমরা বাস্তব লাইফের আরেকটা এক্সাম্পল দেখতে পারি। খেয়াল করে দেখো, আমরা এখানে হাতের মধ্যে দড়ির মাধ্যমে দুইটা বস্তুকে বেঁধে তাদেরকে একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে এ আর বি দুটো বস্তুর ভর আমি যদি কম ধরি এবং তাদের দূরত্বটা যদি আমি কম নিই, দ্যাট মিনস আমাদের হাতের থেকে এই বস্তুর দূরত্ব এবং বি বস্তুর দূরত্ব যদি সমান এবং একই সাথে খুব কম পরিমাণ দূরত্ব নিই, তাহলে তাদেরকে আমরা খুব দ্রুত ঘোরাতে পারবো, যেটা তোমরা বাস্তব লাইফে দেখে থাকো। বাট যখন আমরা এই দুটো বস্তুর ভর বাড়াবো, অথবা এই দুটো বস্তুর দূরত্ব বাড়াবো বা সুতার দৈর্ঘ্য বাড়াবো, অথবা দুইটাই যখন বাড়াবো, তখন কিন্তু আমরা এত সহজে তাদেরকে ঘোরাতে পারবো না। খেয়াল করে দেখো, আমাদের এখানে সেকেন্ড কন্ডিশনে আমরা এ আর বি বস্তু দুটোর ভর বাড়িয়ে দিয়েছি। একই সাথে আমাদের হাতের থেকে শুরু করে এ আর বি বস্তুর যে দূরত্বটা আছে সেটাকেও বাড়িয়ে দিয়েছি। তাহলে তুমি এই দূরত্বটাকে বলতে পারো আর প্রাইম, এখানে এই দূরত্বটাকে বলতে পারো আর প্রাইম, যেখানে অবশ্যই আর প্রাইমের মানটা আর এর চেয়ে বেশি। ওই মুহূর্তে তুমি কিন্তু বস্তুটাকে খুব সহজে ঘোরাতে পারবে না। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে, যখন আমরা কোনো একটা বস্তুর ভর বাড়িয়ে ফেলি এবং ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্বটাকে যখন বাড়িয়ে ফেলি, তখন সে বস্তুটাকে ওই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে সহজে ঘোরানো যায় না।
তার মানে সেকেন্ড কন্ডিশনে আমাদের এই দুটো বস্তুর মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের জন্য তারা তাদের ঘূর্ণনটাকে বাধা দিতে পারে। তো যেই বৈশিষ্ট্যের জন্য কোনো একটা বস্তু বৃত্তাকার কক্ষপথে বা বৃত্তাকার পথে ঘোরার সময় তার ঘূর্ণনটাকে বাধা দিতে পারে, ওই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামকের মেইন যে ডেফিনেশন সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তুকে আমি ঘোরানোর চেষ্টা করব বৃত্তাকার পথে, তখন ওই বস্তুর যে বৈশিষ্ট্যের জন্য ওই বস্তুটার বৃত্তাকার পথে ঘুরতে চাইবে না বা কম পরিমাণ ঘুরবে, ওই বৈশিষ্ট্যটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম কন্ডিশনে বা প্রথম ক্ষেত্রে এই দুটো বস্তু খুব সহজে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে ঘুরছে। তার মানে এই দুটো বস্তুর জন্য জড়তার ভ্রামক কম, বা এই টোটাল সিস্টেমের জন্য জড়তার ভ্রামকটা কম। বাট দ্বিতীয় সিস্টেমে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই দুটো বস্তু যেহেতু ভর বেড়েছে, তারপর কেন্দ্র থেকে তাদের দূরত্ব বেড়েছে, তার মানে এরা খুব ধীরে ধীরে ঘুরবে প্রথম কন্ডিশনের সাপেক্ষে। তার মানে দ্বিতীয় কন্ডিশনের জন্য আমাদের জড়তার ভ্রামকের মান অবশ্যই বেশি। জড়তার ভ্রামকটাকে আমরা আই দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ফার্স্ট কন্ডিশনের জন্য জড়তার ভ্রামক কম, এই জন্য এই দুটো বস্তু খুব দ্রুত ঘুরছে। সেকেন্ড কন্ডিশনের জন্য জড়তার ভ্রামক বেশি এবং এক্ষেত্রে আমাদের বস্তু দুটো ধীরে ধীরে ঘুরছে। তো এবার জড়তা ভ্রামকের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা একটু দেখি। সেটা দেখার জন্য আমাদের একটা ছবি দেখতে হবে। খেয়াল করে দেখো, আমাদের এখানে এম ভরের কোনো একটা বস্তু একটা ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে সুন্দরভাবে ঘুরছে, এবং তুমি ধরে নাও ঘূর্ণন অক্ষ থেকে আমাদের এম ভরের বস্তুটার একটা লম্ব দূরত্ব কাজ করে, সেটা হচ্ছে আর। তাহলে এতটুকু দূরত্বের জন্য আমরা এখানে জড়তা ভ্রামক পাবো এম ভরের বস্তুর জন্য আই ইজ ইকুয়াল টু এম ইন্টু আর স্কোয়ার। তার মানে আমরা এখানে একটা সুন্দর ডেফিনেশন দিতে পারি, সেটা হচ্ছে কোনো একটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে অথবা কোনো একটা অক্ষের সাপেক্ষে যখন কোনো একটা বস্তু ঘুরতে থাকবে, তখন ওই বস্তুটার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে তার যে দূরত্বটা আছে লম্ব দূরত্ব, তার বর্গের গুণফলকে আমরা জড়তার ভ্রামক বলতে পারি। এখন এখানে শুধুমাত্র একটা বস্তু যে থাকবে তা না, অনেকগুলো বস্তু থাকতে পারে কোনো একটা ঘূর্ণনক্ষের সাপেক্ষে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে ঘূর্ণনক্ষের সাপেক্ষে M1 ভরের বস্তু রয়েছে, M2 ভরের বস্তু রয়েছে এবং M3 ভরের বস্তু রয়েছে। তাহলে আমরা এখানে সুন্দরভাবে লিখতে পারি M1 ভরের বস্তুর জন্য যে জড়তার ভ্রামকটা কাজ করবে সেটা হচ্ছে M1 ইন্টু R1 স্কোয়ার, যেখানে R1 হচ্ছে ঘূর্ণনক্ষ থেকে M1 ভরের বস্তুর লম্ব দূরত্ব। এবং আমরা এখানে M2 ভরের বস্তুর জন্য জড়তার ভ্রামক লিখতে পারি M2 ইন্টু R2 হোল স্কোয়ার। M3 ভরের বস্তুর জন্য জড়তার ভ্রামক লিখতে পারি M3 ইন্টু R3 হোল স্কোয়ার। তাই যদি হয় ঘটনা, তাহলে আমরা এই টোটাল জিনিসটাকে একটা সিস্টেম ধরতে পারি। তাহলে সম্পূর্ণ সিস্টেমে যদি আমি জড়তা ভ্রামক বের করতে চাই, তাহলে প্রত্যেকটা জড়তা ভ্রামকের মানকে আমরা আলাদা আলাদাভাবে যোগ করতে পারি। তাহলে দেখো, আমি যদি সম্পূর্ণ সিস্টেমে জড়তা ভ্রামক বের করি, সেটা হবে M1 ইন্টু R1 স্কোয়ার প্লাস হচ্ছে M2 ইন্টু R2 হোল স্কোয়ার প্লাস M3 ইন্টু R3 হোল স্কোয়ার। তো এখন এরকম একটা সিস্টেমের মধ্যে কিন্তু একটা দুইটা ভর থাকে না বা তিনটা ভর থাকে না, অনেকগুলো থাকে। তো সেটাকে আমরা ডট ডট দিয়ে রাখলাম এবং ইনফিনিটি পর্যন্ত সেটাকে দেখালাম। তার মানে আমরা এখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো বিচ্ছিন্ন ভর রয়েছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ M1 এর সাথে কিন্তু M3 কোনো কানেকশন নেই, অথবা M2 এর কিন্তু কোনো কানেকশন নেই। তার মানে এরা সকলে হচ্ছে কি ডিসক্রিট ম্যাস বা বিচ্ছিন্ন ভর। তাহলে আমি একটু ওয়ার্ডটা লিখে দিচ্ছি। এরা হচ্ছে প্রত্যেকে বিচ্ছিন্ন ভর হিসেবে কাজ করে। মানে তুমি একটা লাঠির সাথে বা স্ট্রিকের সাথে অনেকগুলো সুতার মাধ্যমে ভিন্ন ভিন্ন বস্তুকে বেঁধে রেখেছো, তারপর ঘোরাচ্ছ, ওই কেসটা হচ্ছে এটা। তো বিচ্ছিন্ন ভরের জন্য আমরা যদি সমগ্র সিস্টেমের জড়তা ভ্রামক বের করি, তাহলে সেটা সূত্র হচ্ছে এটা। এখন তুমি চাইলে এই সূত্রটাকে একটু অন্যভাবে মডিফাই করতে পারো। খেয়াল করে দেখো তো, আমাদের এখানে অনেকগুলো টার্ম যোগ আকারে আছে, আর যখন অনেকগুলো টার্ম যোগ আকারে থাকে তখন তাদেরকে আমরা সামেশন হিসেবে লিখতে পারি। তাহলে আমাদের এখানে বস্তুর ভর এবং ঘূর্ণনক্ষ থেকে তার দূরত্বের বর্গ এটা গুণ আকারে আছে। তুমি যেটা করবে সেটা হচ্ছে এখানে M/r স্কোয়ার এভাবে না লিখে MI লিখবে, RI হোল স্কোয়ার লিখবে। আই মানে হচ্ছে এখানে একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। দ্যাট মিনস সে আসলে বলে যে আমাদের এখানে কত থেকে শুরু হয়েছে এই সংখ্যাটা। তুমি তখন আইয়ের মানটা সিম্পলি সামেশনের নিচে 1 বসিয়ে দেবা। তার মানে তুমি দেখতে পাচ্ছ M1 R1 স্কোয়ার দেওয়া, তার মানে 1 থেকে আমাদের এখানে যাত্রা শুরু হয়েছে, এই জন্য আইয়ের মানটা হচ্ছে 1। এবং কততে গিয়ে শেষ হয়েছে, একদম ইনফিনিটি পর্যন্ত গিয়ে শেষ হয়েছে, কেননা আমরা জানি না আমাদের এই সিস্টেমের মধ্যে টোটাল কয়টা বস্তু থাকবে। তো এই জন্য আমরা সামেশনের উপরে সুন্দরভাবে ইনফিনিটি বসিয়ে দিই। তাহলে এই লাইনটাকে আমি যদি মডিফাই করি, তাহলে সিম্পলি আগের লাইনটা চলে আসবে। এখন আমি ধরে নিলাম আমাদের এখানে ভিন্ন ভিন্ন অনেকগুলো বস্তু নেই, একটা টোটাল বস্তু বসে আছে ঘূর্ণনক্ষকে কেন্দ্র করে। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে ঘূর্ণনক্ষর সাথে যুক্ত করা কোনো একটা বস্তু, এটাই হচ্ছে আমাদের এখানে টোটাল বস্তু। এটা ভর হচ্ছে তুমি ধরে নাও M ধরে নাও, এবং
আমি যদি এই বস্তুটার জড়তার ভ্রামক বের করতে চাই তাহলে আমরা এখানে ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করব। এর কারণটা হচ্ছে কি, তুমি এখানে দেখতে পাচ্ছ ঘূর্ণনখের সাপেক্ষে আর পরিমাণ দূরে এখানে খুব ছোট্ট একটা পরমাণুকে দেখানো হয়েছে এবং এই পরমাণুর ভরটা হচ্ছে ডিএম পরিমাণ। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাটম বা পরমাণু। তো যখন কোনো একটা সলিড বস্তু বা দৃঢ় বস্তু কোনো একটা ঘূর্ণনক্ষের সাথে এভাবে যুক্ত থাকে কোনো দড়ির ছাড়াই বা কোনো কিছু ছাড়াই, তখন ওই বস্তুর মধ্যে কিন্তু অসংখ্য এরকম পরমাণু বা অ্যাটম থাকে এবং প্রত্যেকটা পরমাণু বা অ্যাটম যেহেতু পাশাপাশি অবস্থান করছে তাদের প্রত্যেকের ভর আমি ধরে নিলাম ডিএম পরিমাণ, যেটা হচ্ছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর। তো তখন এই ধরনের ভরকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড ম্যাস বা বণ্টিত ভর, কিংবা তুমি এটাকে নিয়মিত ভর বলতে পারো বা কন্টিনিউয়াস ম্যাস বলতে পারো। তো এরকম ডিস্ট্রিবিউটেড অথবা হচ্ছে নিয়মিত অথবা বণ্টিত ভরের ক্ষেত্রে আমরা ভিন্নভাবে জড়তা ভ্রামকটা বের করি। সেটার জন্য কি করি, আমরা সিম্পলি ডিএম পরিমাণ যেই ওজনটা আছে, ওজনটা না, এটা হচ্ছে ভর, ডিএম পরিমাণ ভরের জন্য জড়তা ভ্রামক একটা বের করি এবং তার মান হয় খুবই ক্ষুদ্র, যেহেতু ডিএমটা হচ্ছে অতি নগণ্য ভর। তো ডিআই এটা হচ্ছে আমাদের কত হবে, ডিএম ইন্টু আর স্কোয়ার, এভাবে আমরা বের করি। কিন্তু এটাকে আবার এভাবে লেখা হয় না, প্রথমে আর স্কোয়ার লেখা হয় তারপর ডিএম লেখা হয়। তাহলে ডিএম হচ্ছে অতি ক্ষুদ্র ভর, যেটা এই বস্তুতে থাকা যে কোনো একটা অ্যাটম বা পরমাণুর ভর। ডিআই হচ্ছে ওই ভরের বস্তুর জন্য জড়তার ভ্রামক, আর মানে হচ্ছে ঘূর্ণনক্ষ থেকে ওই ছোট্ট বস্তুটা বা পরমাণুটার লম্ব দূরত্ব। এখন যেহেতু আমাদের এখানে নিয়মিত ভর কাজ করে, তার মানে একটা ভরের সাথে আরেকটা ভর যুক্ত বা একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটম যুক্ত, তো এই ধরনের ভর বের করার জন্য আমরা সামেশন করতে পারবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে সরাসরি ইন্টিগ্রেশন করব। তাহলে নিয়মিত ভর বের করার জন্য বা নিয়মিত ভরের জড়তা ভ্রামক বের করার জন্য অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে উভয় পক্ষ তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে ডিআইকে ইন্টিগ্রেশন করলে তুমি সমগ্র বস্তুটার জন্য জড়তা ভ্রামক বা আইকে পেয়ে যাবে, আর অপর পাশে থাকবে হচ্ছে আর স্কোয়ার ডিএম, এটার সামেশন। এবং এখানে আমাদের ডিএম যেটা তার একটা রেঞ্জ থাকবে। দ্যাট মিন্স তুমি যদি মনে করো যে আমাদের এখানে এম ওয়ান ভরের বস্তু থেকে শুরু করে আমরা এম ইনফিনিটি পর্যন্ত বস্তুর ভর নিয়েছি, তখন তুমি এখানে সীমা দিতে পারো। আদারওয়াইজ এখানে কোনো সীমা বা লিমিট দেওয়ার দরকার নেই, সিম্পলি আমাদের সূত্রটা এভাবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে নিয়মিত ভরযুক্ত কোনো একটা বস্তুর জন্য জড়তা ভ্রামকের সূত্র। এখন আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে জড়তার ভ্রামকের একক এবং মাত্রা বের করতে পারি। তো দেখো, আমরা নর্মাল একটা বস্তুর জন্য জড়তা ভ্রামক জানি এম ইন্টু আর স্কয়ার। তাহলে আমি যদি এখানে এটাকে কাজে লাগিয়ে ইউনিট বা একক বের করি, তাহলে এম মানে হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, আর মানে হচ্ছে লম্ব দূরত্ব, যার একক হচ্ছে মিটার। তাহলে কেজি মিটার স্কয়ার হচ্ছে আমাদের এখানে জড়তার ভ্রামকের একক। আর তুমি যদি মাত্রা বা ডাইমেনশন বের করতে চাও সেটাও তুমি এখান থেকে করতে পারো। তো ডাইমেনশন বা মাত্রা বের করার জন্য আমরা ভরের মাত্রা নিব এম, তারপর দূরত্বের মাত্রা নিব এল, এলের উপর একটা স্কোয়ার থাকবে, এবং এখানে যেহেতু টাইম বা টি জিনিসটা নেই তার মানে টি এর মাত্রাটা আমরা নিব 0। তাহলে এম এল স্কোয়ার এটাও মাত্রা হবে, অথবা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার 0, এটাও জড়তা ভ্রামকের মাত্রা হিসেবে কাজ করবে। তারপরে এখানে আমাদের যে জড়তার ভ্রামকটা আছে এটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, জাস্ট 3টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে আমরা যে বস্তুটাকে ঘোরাচ্ছি সে বস্তুটার ভরের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে আমাদের যে বস্তুটাকে আমরা ঘোরাচ্ছি সে বস্তুটার চারপাশে, মানে ওই অক্ষটার চারপাশে আমাদের ভরটা বিচ্ছিন্ন অবস্থা থাকতে পারে, যেটাকে আমরা কি বলি, ডিসক্রিট ম্যাস বলি। তারপরে যেটা জানবো সেটা হচ্ছে জড়তার ভ্রামকের নির্ভরশীলতা, ধর্ম এবং তাৎপর্য নিয়ে। খেয়াল করে দেখো, আমাদের এখানে আগের মতো করে একটা ঘূর্ণনশীল অক্ষ আছে এবং এই ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে কোনো একটা বস্তু সুন্দরভাবে ঘুরছে, তার মানে এই বস্তুটার মধ্য দিয়ে আমাদের ঘূর্ণন অক্ষটা চলে গেছে। তো এখন ঘূর্ণন অক্ষটা বস্তুর মধ্যেও থাকতে পারে, বস্তু থেকে বাইরেও থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট আমাদের এখানে বুঝতে হবে যে নির্ভরশীলতা আসলে কেমন। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে জড়তার ভ্রামকের জন্য আমরা একটা সূত্র দেখেছিলাম, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, যেখানে এম ছিল যেখানে একটা বস্তুর ভর, যে বস্তুটা কোনো একটা ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। তো এই যে এখানে এম দেখতে পাচ্ছি, এই এম এর মানটা আমি যদি বাড়াই কিংবা কমাই তাহলে আমাদের জড়তার ভ্রামকও কি বাড়বে কিংবা কমবে। তার মানে একটা বিশাল ভরের বস্তুকে আমি যদি নিয়ে আসি তার জড়তার ভ্রামকটা বেশি থাকবে, তার মানে তাকে ঘোরানোর জন্য অনেক কষ্ট পেতে হবে। আর আমি যদি খুব কম পরিমাণ ভরের একটা বস্তুকে নিয়ে আসি তাহলে তাকে আমরা সহজে ঘোরাতে পারবো বা তার জড়তা ভ্রামকটা কম হবে। তাহলে এই যে বস্তুর ভরটাকে দেখতে পাচ্ছি এই ভরের উপর কিন্তু জড়তা ভ্রামকটা নির্ভর করে। একই সাথে তুমি এখানে কিন্তু একটা বস্তু দেখতে পাচ্ছ এবং এই বস্তুর মধ্যে ডিএম পরিমাণ এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ভর যুক্ত, এবং এই যে এখানে ভরগুলো যুক্ত আছে আমি ধরে নিলাম ডিএম পরিমাণ ভর এখানে অনেকগুলো আছে এবং এরা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে একটা বস্তুর মধ্যে ডিএম পরিমাণ ভর প্রত্যেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই ছড়িয়ে ছিটিয়ে থাকা ভরের উপরও কিন্তু নির্ভর করে আমাদের জড়তার ভ্রামক। তার মানে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বা ঘূর্ণন অক্ষের চারপাশে এরকম ডিস্ট্রিবিউটেড ম্যাস বা ছড়িয়ে ছিটিয়ে থাকা ভরগুলোর উপরও
নির্ভর করে জড়তার ভ্রামক। যদি আমাদের এই ডিস্ট্রিবিউটেড ম্যাসগুলো অনেক কাছাকাছি অবস্থান করে বা এই ছোট ছোট মানে যেই কণাগুলো আছে বা পার্টিকেলগুলো আছে এরা যদি খুব কাছাকাছি অবস্থান করে তখন কিন্তু আমাদের জড়তার ভ্রামকটা অনেক কমে যাবে। এবং একই সাথে আমি যদি বলি আমাদের এখানে ছোট ছোট পার্টিকেল বা ডিএম পরিমাণ ভরযুক্ত কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করছে বা বলা যায় অনেক ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে, তখন কিন্তু জড়তার ভ্রামকটা বেড়ে যাবে। তাহলে আমরা আরেকটা নির্ভরশীলতা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ঘূর্ণনক্ষের সাপেক্ষে চারদিকে যে ভরগুলো বিন্যাস করে আছে সে ভরের বিন্যাসের উপর নির্ভর করে জড়তার ভ্রামক বা ডিস্ট্রিবিউটেড ম্যাসের উপর নির্ভর করে জড়তার ভ্রামক। এবং ফাইনাল যে কন্ডিশনটা সেটা হলো ঘূর্ণনক্ষের অবস্থান। তো আমরা এখানে রোটেশনাল অ্যাক্সিস, তো অ্যাক্সিসের অবস্থান বা ঘূর্ণনক্ষের অবস্থানের উপর নির্ভর করাতে পারি জড়তার ভ্রামককে। কেননা তোমার ঘূর্ণনক্ষটা যদি এদিক বরাবর হয় তখন কিন্তু আমাদের জড়তার ভ্রামকটা একরকম হবে, আর ঘূর্ণনক্ষটা তোমার ধরো এদিক বরাবর হলো তখন কিন্তু আমাদের জড়তার ভ্রামকটা আরেক রকম হবে। তাহলে ঘূর্ণনক্ষের অবস্থান যদি পরিবর্তন করি অবশ্যই জড়তার ভ্রামকের পরিবর্তন আসবে। এখন এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কিছু জিনিসের উপর জড়তা ভ্রামক কাজ করে না বা নির্ভর করে না। যেমন আমি যদি প্রথমে বলি, তুমি ধরে নাও ওমেগা পরিমাণ কণিক বেগ নিয়ে আমাদের ঘূর্ণনক্ষটা ঘুরছে, মানে ঘূর্ণনক্ষের চারপাশে বস্তুটা ঘুরছে। তো এই ওমেগা পরিমাণ কণিক বেগের উপর কিন্তু জড়তা ভ্রামক কাজ করে না। তুমি ওমেগার মান বাড়াও কিংবা কমাও কোনো সমস্যা হবে না জড়তার ভ্রামকে, জড়তার ভ্রামক যা আছে তাই থাকবে। অথবা তুমি বলতে পারো এই ঘূর্ণনক্ষকে কেন্দ্র করে আমাদের এখানে বস্তুটা আলফা পরিমাণ কণিক ত্বরণে ঘুরছে। তো এই আলফা পরিমাণ কণিক ত্বরণের মান তুমি বাড়াও বা কমাও কোনো সমস্যা নেই, জড়তার ভ্রামক সেম থাকবে। এবং একই সাথে তুমি দেখতে পাচ্ছ ঘূর্ণনক্ষকে কেন্দ্র করে আমাদের এখানে কেন্দ্রের দিকে অবশ্যই একটা কোণ তৈরি হবে বা একটা অ্যাঙ্গেল তৈরি হবে, যেটাকে আমরা কৌণিক সরণ বলি। এই কৌণিক সরণের উপরও কিন্তু কখনোই নির্ভর করে না জড়তার ভ্রামক। একই সাথে তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা গতিশক্তি কাজ করে, সেটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। কেননা যেহেতু আমাদের এখানে বস্তুটা ঘুরছে তার মানে তার চারপাশে একটা ঘূর্ণন গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি কাজ করবে। তো রোটেশনাল কাইনেটিক এনার্জি বা ঘূর্ণন গতিশক্তি, যেটাকে আমরা সংক্ষেপে RKE লিখতে পারি, এটার উপর কিন্তু কখনোই নির্ভর করে না জড়তা ভ্রামক। তার মানে তুমি ঘূর্ণন গতিশক্তি বাড়াও অথবা কমাও আমাদের জড়তা ভ্রামকটা সেম থাকবে। এবং ফাইনালি আমাদের ঘূর্ণনশীল কোনো একটা বস্তুর জন্য কৌণিক ভরবেগ কাজ করে, যেটাকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি বা AM বলি। এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগটাকে L দিয়ে প্রকাশ করা হয়। এই L এর মানটা আমি যদি বাড়াই কিংবা কমাই তারপর কিন্তু আমাদের জড়তা ভ্রামকের মান বাড়বেও না বা কমবেও না। তাহলে আমরা এখানে ওমেগা পেলাম, আলফা পেলাম, থিতা পেলাম, তারপর হচ্ছে কৌণিক গতিশক্তি পেলাম, কৌণিক ভরবেগ পেলাম, কারো মানের উপরেই কিন্তু জড়তা ভ্রামকটা নির্ভর করে না। এবং আমরা যদি এই 5টা কোয়ান্টিটি যে কোনো একটাকে পরিবর্তন করি কখনোই জড়তার ভ্রামক পরিবর্তন হবে না। এবার তুমি জড়তার ভ্রামকের একটা ধর্ম দেখো, দারুণ একটা ধর্ম আছে এটার। সেটা হচ্ছে আমি যদি ডিএম পরিমাণ বস্তুর দিকে তাকাই তাহলে এই বস্তুটা যখন আমাদের এই ঘূর্ণনক্ষকে কেন্দ্র করে ঘুরছে তখন অবশ্যই প্রতিটা মুহূর্তে তার যে রৈখিক বেগটা আছে সেটা পরিবর্তন হচ্ছে। কেননা তুমি জানো ঘূর্ণনক্ষের সাপেক্ষে অর্থাৎ যে বৃত্তাকার পথে সে ঘুরছে সেই বৃত্তাকার পথের সাথে স্পর্শক বরাবর আমাদের রৈখিক বেগ বা ভিটা কাজ করে। এবার জড়তার ভ্রামকের যে ধর্মটা আছে সেই ধর্মটা সম্পর্কে একটু জানি। তুমি খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু ডিএম একটা পার্টিকেল, ছোট্ট একটা পরমাণু বসে আছে, এবং এটা যেহেতু কোনো একটা ঘূর্ণনক্ষকে কেন্দ্র করে ঘুরছে তার মানে প্রতিটা মুহূর্তে কিন্তু তার অবস্থানে পরিবর্তন হবে। তুমি ধরো না এটা হচ্ছে আমাদের এই অবস্থান, কিছুক্ষণ পর সে ধরো বি অবস্থানে গেল, কিছুক্ষণ পর সি অবস্থানে গেল, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে সে ঘুরছে, এবং কিছুক্ষণ পর সে গেল ডি অবস্থানে। যেহেতু আমাদের এখানে এই পার্টিকেল বা কণাটা ঘুরছে তার মানে তার ঘূর্ণন গতি থাকবে বা বলা যায় একটা বৃত্তাকার পথে সে ঘুরতে থাকবে। আর তুমি জানো বৃত্তাকার পথে প্রতিটা মুহূর্তে বেগের যে দিকটা আছে সেটা পরিবর্তন হয়। মান পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, বাট বেগের যে দিকটা আছে সেটা অবশ্যই পরিবর্তন হয়। একই সাথে আমাদের এখানে ডিএম যেই কণাটা রয়েছে বা অ্যাটমটা রয়েছে তার অবস্থানেরও পরিবর্তন হয়। তো এখানে বেগের দিক পরিবর্তন হচ্ছে, আবার অবস্থানও পরিবর্তন হচ্ছে, তারপরেও প্রতি মুহূর্তে কিন্তু তার জড়তা ভ্রামকের কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি ধরে নাও ডিএম এই পার্টিকুলার জড়তা ভ্রামক হচ্ছে ডিআই, যেটাকে আমরা বের করতাম কীভাবে, R² ইন্টু ডিএম লিখে। তাহলে এই মানটা যেহেতু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না, যদিও তার অবস্থান পরিবর্তন হচ্ছে, যদিও বেগের দিক পরিবর্তন হচ্ছে যেটা হচ্ছে রৈখিক বেগ, তারপরও যেহেতু তার মানটা অপরিবর্তনীয় থাকছে তার মানে এটা স্কেলার রাশি হতে পারে না। কেননা স্কেলার রাশি হওয়ার জন্য আমাদের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে কি সময়ের সাথে সাথে তার মানের পরিবর্তন হবে, যদি তার অবস্থান পরিবর্তন হয় এবং যদি রৈখিক বেগের দিকের পরিবর্তন হয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বড় কনফিউশন যে জড়তা ভ্রামকটা স্কেলার রাশি না।
আবার খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু বস্তুটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে পারে অথবা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে পারে, বাট আমরা যখন জড়তার ভ্রামকটা বের করব তখন কিন্তু আমরা এটা দেখে বলতে পারবো না বস্তুটা কোন দিকে ঘুরছে, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি বিপরীত দিকে ঘুরছে। তো যেহেতু আমরা এখানে দিকটাকে বলতে পারছি না, তার মানে জড়তার ভ্রামকটা একটা ভেক্টর রাশি হিসেবেও কাজ করবে না। তো যখন কোনো একটা রাশি ভেক্টর রাশি হিসেবেও কাজ করে না এবং স্কেলার রাশি হিসেবেও কাজ করে না, তখন ওই ধরনের রাশিগুলোকে আমরা বলি টেনসর রাশি অথবা টেনসর কোয়ান্টিটি। তাহলে জড়তা ভ্রামক আছে একটা বিশেষ ধরনের রাশি বা প্যারামিটার, যেটাকে আমরা টেনসর রাশি বলে থাকি। তো এখন আমি যদি জড়তার ভ্রামকের তাৎপর্য বা সিগনিফিকেন্স সম্পর্কে বলি, তাহলে সেটা হচ্ছে কি, তোমরা রৈখিক বেগের সম্পর্কে জানো। রৈখিক বেগ মানে হচ্ছে কি, সরল পথে যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাবে সেটা হচ্ছে কি রৈখিক বেগ। তো রৈখিক পথে যদি রৈখিক বেগ নিয়ে কোনো একটা বস্তু যায়, তখন তার মধ্যে যেই বৈশিষ্ট্যটা কাজ করে সেটা হচ্ছে বস্তুর ভরের বৈশিষ্ট্য কাজ করে। এবং কোনো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকে, তাহলে আমরা ওই বস্তুটাকে স্থিতি অবস্থা বলে থাকি। এবং এই স্থিতি অবস্থায় ওর মধ্যে স্থিতি জড়তা কাজ করে, আর স্থিতি জড়তা কাজ করার জন্য মূল যে জিনিসটা দেয় সেটা হচ্ছে ওই বস্তুটার ভর। কিন্তু যখন আমরা এই একই বস্তুকে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘোরাবো, তার মধ্যেও কিন্তু একটা জড়তা কাজ করবে, এবং এই জড়তাটার জন্য যে জিনিসটা দেয় সেটাই হচ্ছে কি জড়তার ভ্রামক। তাহলে আমি বলতে পারি রৈখিক গতির জন্য ভর যেটা হিসেবে কাজ করে, ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক বা আই একই জিনিস হিসেবে কাজ করে। ভরের যে কাজটা ছিল সেটা হচ্ছে কোনো একটা বস্তু যদি স্থির থাকতো অথবা কোনো একটা বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল থাকতো, তখন তার স্টেট বা অবস্থাকে পরিবর্তন করতে বাধা দিত এই ভরটা। তার মানে তুমি একটা বস্তুকে স্থিরভাবে বসিয়ে আছো, তার মধ্যে একটা ভর আছে এম। এখন তুমি যদি চাও ওই বস্তুটাকে চালানোর জন্য বা সামনে বাড়ানোর জন্য, তখন সেটা কিন্তু চলতে চাইবে না। তার মানে তার মধ্যে একটা জড়তা কাজ করবে, এবং এই জড়তাটা কাজ করার জন্য দায়ী হচ্ছে কি ভর। কিন্তু যখন একটা বস্তু ঘূর্ণমান থাকবে বা একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, তখন তার মধ্যেও কিন্তু আমাদের জড়তা কাজ করবে, এবং ওই বস্তুটাকে আমি যদি আরও বেশি পরিমাণ ঘুরাতে চাই, সে কিন্তু ঘুরতে চাইবে না। তো তখন তার মধ্যে যে এই বৈশিষ্ট্যটা কাজ করবে এই বাধা দেওয়ার জন্য, দ্যাট মিনস ঘুরতে বাধা দেওয়ার জন্য, এটাই হচ্ছে জড়তার ভ্রামক। বাট এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কোনো একটা বস্তুর ভর সেটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। দ্যাট মিনস তুমি একটা বস্তুকে যে কোনো জায়গায় নিয়ে যাও না কেন, তার ভরটা অপরিবর্তনীয় থাকে। বাট কোনো একটা বস্তুর জন্য আমি যদি জড়তার ভ্রামকের কথা বলি, সে জড়তার ভ্রামকটা কিন্তু চেঞ্জ হতে পারে বা পরিবর্তনশীল হতে পারে। দ্যাট মিনস একটা বস্তুকে আমি যদি তোমার ভিন্ন ভিন্ন অঞ্চলে নিয়ে যাই ঘূর্ণনশীল অক্ষের সাপেক্ষে, তখন কিন্তু তার জড়তা ভ্রামকটা পরিবর্তন হবে। যেহেতু তুমি সূত্রের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের এখানে আটটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো ঘূর্ণন অক্ষ থেকে তুমি যদি কোনো একটা বস্তুকে দূরে সরাও অথবা কাছে নিয়ে আসো, তখন তার কিন্তু জড়তা ভ্রামকটা চেঞ্জ হয়। সেক্ষেত্রে ভরের মানটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। তো এটাই হচ্ছে আমাদের এখানে জড়তা ভ্রামক এবং ভরের মধ্যে একটা ভালো পার্থক্য। এছাড়া আমরা ভরের সাথে জড়তা ভ্রামকের আরও কিছু সূত্রের পার্থক্য দেখতে পারি। যেমন আমরা জানি যে রৈখিক গতির জন্য একটা বিখ্যাত সূত্র কাজ করে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? তাহলে এখানে এফ মানে হচ্ছে কি, অবশ্যই এমন একটা বল যেটা প্রয়োগ করাতে কোনো একটা বস্তু এই পরিমাণ ত্বরণ প্রাপ্ত হয়েছে। বাট আমি যদি কৌণিক প্রযুক্ত বলের কথা বলি, যেটাকে আমরা টাও দিয়ে প্রকাশ করি, টাওয়ার মানটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। যেখানে এম বা ভরের ক্ষেত্রে কাজ করে হচ্ছে জড়তা ভ্রামক, এবং এ বা রৈখিক ত্বরণের বদলে কাজ করে হচ্ছে কৌণিক ত্বরণ বা আলফা। তার মানে কৌণিক বেগের ক্ষেত্রে ভরটা শুধুমাত্র আইতে বা জড়তা ভ্রামকে পরিবর্তন হয়। তারপর আমরা আরেকটা সূত্রের কথা বলতে পারি, সেটা হচ্ছে ভরবেগের কথা। আমরা রৈখিক ভরবেগ হিসেবে জানি পি ইজ ইকুয়াল টু এম ভি, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে কি রৈখিক বেগ। বাট আমি যদি কৌণিক ভরবেগের কথা বলি, যেটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, বা অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা যদি বলি, তার মানটা হবে কি, এম এর বদলে বসবে হচ্ছে জড়তা ভ্রামক আই, এবং ভি এর বদলে বসবে আমাদের কৌণিক বেগ, দ্যাট মিনস ওমেগা। তাহলে এর ইজ ইকুয়াল টু আই ওমেগা, এটা শুধুমাত্র বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর জন্য কাজ করে। ফাইনালি আরেকটা রাশি দেখতে পারি, সেটা হচ্ছে গতিশক্তি। তোমরা জানো গতিশক্তি হচ্ছে কে রৈখিক বেগের জন্য, সেটার মান হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার। খুবই সহজ একটা সূত্র। বাট আমি যদি কৌণিক গতিশক্তি গতিশক্তি যদি বের করতে চাই, যেটাকে আমরা কে থিটা দিয়ে প্রকাশ করি, তার মানটা হবে হাফ ইন্টু এম এর বদলে বসবে হচ্ছে আই, দ্যাট মিনস জড়তা ভ্রামক, এবং ভি এর বদলে বসবে হচ্ছে কৌণিক বেগ বা ওমেগা স্কোয়ার। এখন তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে আমরা এখানে যে এফ ইজ ইকুয়াল টু এম এ বললাম, দ্যাট মিনস রৈখিক বেগের জন্য যে বলটাকে বললাম বা কৌণিক যে বলটা বললাম, এরা সমান কিনা। এরা আসলে সমান না। তার মানে এফ এর যে মানটা পাবে, টাওয়ের সেই মানটা পাবে না, এবং এদের এককও কিন্তু ভিন্ন, মাত্রা একক সব কিছু কিন্তু ভিন্ন। তারপর এখানে রৈখিক ভরবেগ যেটা পাবে, কৌণিক ভরবেগ কিন্তু সেটা পাবে না, ভিন্ন একটা মান পাবে, এবং তাদের এককই ভিন্ন হবে। একইভাবে আমাদের এখানে রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি, এদের মানটাও ভিন্ন আসবে এবং এককটাও ভিন্ন আসবে।
তো আমি তোমাদেরকে এটা আরেকটু ক্লিয়ার করে দিই, জাস্ট এই দুটো রাশি নিয়ে আমরা একটু কাজ করি। দেখো, তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে টাউকে আসলে কৌণিক বল বলে এবং এটাকে টর্ক নামে বলা হয়, এবং টর্কের একটা সূত্র আছে। টর্ক বা টাউ এটাকে লেখা হয় ব্যাসার্ধ ভেক্টর আর এবং এফ, যেটা দ্যাট মিনস প্রযুক্ত বল, তার গুণফল দিয়ে। দ্যাট মিনস আমি যদি একটু ছোট্ট করে তোমাদেরকে দেখাই, ধরো তোমরা এখানে ডিএম ভরের যে বস্তুটাকে দেখতে পাচ্ছ, তুমি এটাকে একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করে, এফ পরিমাণ বল প্রয়োগ করলে, এবং এই এফ পরিমাণ বল প্রয়োগটা করলে কতটুকু দূরত্বে থাকা অবস্থায়, আর পরিমাণ দূরত্বে থাকা অবস্থায়, তাহলে এই বস্তুর উপর প্রযুক্ত যে টর্ক বা টাউ হবে তার মানটা হবে আর গুণন এফ। তা এখন আমি যদি এই সূত্র অনুসারে একটু মডিফিকেশন করি, তাহলে দেখো কি হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এফ ইজিক্যাল টু এম এ, তাই না? আমি এখন প্রমাণ করবো জাস্ট যে এফ ইজিক্যাল টু এম এ মানে যা, টাউ ইজিক্যাল টু আই আলফা মানে তা না সেটা। তো তুমি কি করবে, যেহেতু তুমি এখানে এফ পাচ্ছ একটা পাশে, তো তুমি এফের সাথে আরকে গুণ করে দাও। তার মানে উভয় পক্ষে আমরা চাইলে আরকে গুণ করতে পারি। তো উভয় পক্ষে যদি আমি আরকে গুণ করি, তাহলে দেখতে পাচ্ছ আর ইন্টু এফ চলে এসেছে, যেটা আসলে কৌণিক প্রযুক্ত বল বা টাউ হিসেবে কাজ করবে বা টর্ক হিসেবে কাজ করবে। এবং অপর পাশে আমি দেখতে পাচ্ছি এম আর ইন্টু এ চলে এসেছে। এ মানে কি, রৈখিক ত্বরণ, এবং রৈখিক ত্বরণে কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কি কৌণিক ত্বরণ গুণন ব্যাসার্ধ ভেক্টর বা ব্যাসার্ধ। তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি টাউ ইজ ইকুয়াল টু দুইটা আর চলে এসেছে, তার মানে এম আলফা ইন্টু আর স্কোয়ার এখানে কাজ করবে। তা আবার খেয়াল করে দেখো তো, এম ইন্টু আর স্কোয়ার এটাকে যদি আমি পাশাপাশি বসাই, তাহলে কিন্তু আমরা এখানে জড়তার ভ্রামক বা আই পেয়ে যাচ্ছি। তার মানে টাউ ইজ ইকুয়াল টু এখানে চলে আসছে এম ইন্টু আর স্কোয়ার, যেটাকে আমরা আই বলতে পারি বা জড়তা ভ্রামক বলতে পারি, এবং আলফা মানে হচ্ছে কি কৌণিক ত্বরণ। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা কিন্তু সরাসরি টাউ ইজ ইকুয়াল টু আই আলফাকে আনেনি, আমরা এক্সট্রা একটা আরকে গুণ করেছি, তারপরে সেটা আই ইন্টু আলফা হিসেবে চলে এসেছে। তাহলে এখানে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে যে বল কাজ করে এবং কৌণিক গতির ক্ষেত্রে যে বল কাজ করে সেটা কিন্তু সেম না, বাট আমরা তাদেরকে ভিন্ন একটা সূত্রের মাধ্যমে কনভার্ট করে আনতে পারি। সেক্ষেত্রে আমরা উভয় পক্ষে আরকে গুণ করে সেটা করতে পারি, বাট এর মানে এই না যে এদের দুজনের মান সেম হবে এবং দুজনের ইউনিটও সেম হবে। বেসিক্যালি আমাদের এখানে এফের যে ইউনিটটা সেটা হচ্ছে নিউটন, দ্যাট মিনস বলের একক হচ্ছে কি নিউটন। আর তুমি যদি টাউ অথবা কৌণিক বলের এককটা বের করতে চাও, সেটা কীভাবে বের হবে সেটা তোমরা এখান থেকে হিসাব করে বের করতে পারো, অথবা আমি তোমাদেরকে এই সূত্রের মাধ্যমেও এটা বের করতে বলতে পারি। দ্যাট মিনস আমাদের এখানে টাউ বা কৌণিক প্রযুক্ত বল হচ্ছে আর ইন্টু এফ। আর মানে কি, আর মানে হচ্ছে মিটার বা দৈর্ঘ্য বা ব্যাসার্ধ, এবং এফ মানে হচ্ছে কি নিউটন। তাহলে নিউটন মিটার হচ্ছে আমাদের এখানে টাউয়ের ইউনিট। তো স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে এফ বল এর ইউনিট যা, টাউ বা টর্ক বা কৌণিক প্রযুক্ত বল ওর ইউনিট কিন্তু তা না। এরপর আমি তোমাদেরকে একটা সম্পর্ক দেখাবো, সেটা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর গতিশক্তি এবং জড়তা ভ্রামকের মধ্যে সম্পর্ক। তো তুমি ধরে নাও আমাদের এখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু, এবং এই বস্তুটা একটা নির্দিষ্ট ঘূর্ণনক্ষকে কেন্দ্র করে ঘুরছে, এবং এই এম ভরের বস্তুর মধ্যে অনেকগুলো ছোট ছোট কণা আছে, আমি তাদের ভিন্ন ভিন্ন ভর ধরে নিচ্ছি। ধরো এই কণাটার ভর হচ্ছে M1 এবং ঘূর্ণনক্ষ থেকে তার দূরত্বটা হচ্ছে ধরো R1, এবং আমি এখানে আরেকটা কণা ধরছি, ধরো এটা হচ্ছে আমাদের M2 ভরের একটা কণা এবং এর দূরত্বটা হচ্ছে ঘূর্ণনক্ষ থেকে R2 পরিমাণ, এবং আমি আরেকটা কণা ধরছি, ধরো এখানে আমাদের আরেকটা কণা আছে এবং ঘূর্ণনক্ষ থেকে তার দূরত্বটা হচ্ছে R3 আর এই কণাটার ভর হচ্ছে M3। তাই যদি হয় তাহলে আমরা এভাবে অনেকগুলো অসংখ্য কণা দেখতে পাবো, এবং আমরা এখানে ধরে নিলাম যে mn পরিমাণ বা mn সংখ্যক কণা রয়েছে। তাই যদি হয় তাহলে আমরা প্রত্যেকটা কণার জন্য আলাদা আলাদাভাবে কণার গতিশক্তি বের করতে পাবো, এবং সেই সমস্ত কণার জন্য জড়তার ভ্রামকও আমরা বের করতে পারবো। তারপর দেখব তাদের মধ্যে কী সম্পর্ক কাজ করে। তাহলে দেখো, M1 ভরের বস্তুর জন্য আমি যদি জড়তার ভ্রামকটাকে বের করি, না আমরা প্রথমে গতিশক্তিটা বের করি। গতিশক্তি মানে হচ্ছে কি, গতিশক্তি মানে হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার, তাই না? তো আমাদের যেহেতু M1 ভর আমি ধরে নিলাম, তার মধ্যে বেগ কাজ করছে V1, তার মানে M1 ভরের বস্তুর মধ্যে স্পর্শক বরাবর যে বেগটা কাজ করবে সেটা হচ্ছে V1 পরিমাণ বেগ। তা আমি একটু বড় করে লিখি, M1 ভরের বস্তুর জন্য গতিশক্তি হচ্ছে কত, হাফ ইন্টু M1 ইন্টু V1 স্কয়ার। একইভাবে M2 ভরের বস্তুর জন্য যে গতিশক্তিটা কাজ করবে সেটা হচ্ছে হাফ ইন্টু M2 ইন্টু V2 হোল স্কয়ার। একই সাথে আমাদের M3 ভরের বস্তুর জন্য যে গতিশক্তি কাজ করবে সেটা হচ্ছে M3 ইন্টু V3 হোল স্কয়ার। তো এইভাবে করতে করতে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে টোটাল mn সংখ্যক ভর আছে বা n সংখ্যক পার্টিকেল আছে, ছোটো ছোটো কণা আছে, তাই mn মানে হচ্ছে একদম শেষ কণাটার ভর। তাহলে ওর ভরটা কী হবে, অবশ্যই হাফ ইন্টু mn, এবং ওই কণাটার যে রৈখিক বেগ সেটা হচ্ছে vn তার উপর হোল স্কয়ার। তো আমরা চাইলে এভাবে এটাকে লিখতে পারি। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা
যেহেতু প্রত্যেকটা কণার গতিশক্তি পেয়ে গেছি, তাহলে আমরা এখানে মোট গতিশক্তিটা বের করতে পারি, যে মোট গতিশক্তিটা আমাদেরকে নির্দেশ করবে এই বস্তুটার গতিশক্তি হিসেবে। তাহলে আমরা সমগ্র বস্তুটার মোট গতিশক্তি বের করি, সেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করতে পারি অথবা কে দিয়ে প্রকাশ করতে পারি, কাইনেটিক এনার্জি। সেটা হবে কি হাফ ইন্টু m1 v1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 v2 স্কোয়ার। তো এইভাবে চলতে চলতে আমরা একদম কত পর্যন্ত যাব? আমরা যাব হচ্ছে হাফ ইন্টু mn ইন্টু vn হোল স্কোয়ার, এত পর্যন্ত যাব। অর্থাৎ আমাদের এখানে n সংখ্যক কণা বা পার্টিকেল রয়েছে। সবগুলো থেকে আমরা কিন্তু একটা জিনিস কমন নিতে পারি, সেটা হচ্ছে হাফকে কমন নিতে পারি। এবং আরেকটা বিষয় দেখো, আমরা ইচ্ছে করলে এখানে আরেকভাবে এটাকে ভাঙতে পারি। ভি মানে হচ্ছে কি? ভি মানে হচ্ছে রৈখিক বেগ। রৈখিক বেগকে কীভাবে বের করা হয়? ওমেগা ইন্টু আর দিয়ে বের করা হয়, যেখানে ওমেগা হচ্ছে আমাদের এখানে কৌণিক বেগ এবং আর মানে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বা ব্যাসার্ধ। তো যেহেতু আমাদের এখানে কোনো একটা বস্তু যখন ঘূর্ণনক্ষকে কেন্দ্র করে ঘুরে, তখন আমরা ধরে নেব সেটা সমকোণিক গতিতে ঘুরছে বা সমকোণিক বেগে ঘুরছে। তার মানে ওমেগার মানটা কী হবে? কনস্ট্যান্ট থাকবে। তো তাই যদি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি ওমেগা প্রত্যেকটা কণার জন্য কাজ করবে, তাই v1 এর মানটা হবে ওমেগা ইন্টু r1। তাহলে এখানে দুইটার উপরেই বর্গ বসবে। দ্যাট মিনস v1 স্কোয়ার মানে কি? ওমেগা 1 মানে ওমেগা স্কোয়ার ইন্টু r1 স্কোয়ার। একইভাবে আমাদের এখানে বসবে হাফ ইন্টু m2, v2 এর বদলে কি বসবে? ওমেগা স্কোয়ার ইন্টু r2 স্কোয়ার, যেহেতু স্কোয়ার হিসেবে আছে। তো এভাবে ডট ডট দিয়ে দিয়ে আমরা শেষ পর্যন্ত যাকে পাবো সেটা হচ্ছে হাফ ইন্টু mn ইন্টু ওমেগা ইন্টু rn হোল স্কোয়ার, এবং ওমেগার উপরে একটা স্কোয়ার আসবে। তো আমরা সিম্পলি ভি ইজ ইকুয়াল টু ওমেগার এই সূত্রটা বসিয়েছি। তারপরের কাজটা হচ্ছে আমরা এখান থেকে দেখব কোন জিনিসটা কমন যায়। তো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে কমন যায় একই সাথে দুইটা জিনিস, একটা হচ্ছে হাফ কমন যায় এবং আরেকটা হচ্ছে ওমেগা কমন যায়। তাই যদি হয় আমাদের ভেতরে থাকছে হচ্ছে m1 ইন্টু r1 স্কোয়ার, তারপর থাকছে হচ্ছে m2 ইন্টু r2 স্কোয়ার, তারপর হচ্ছে ডট ডট ডট, তারপর আমাদের এখানে থাকছে হাফ তো না, হাফ তো বাইরে বের করে ফেলেছি, এখানে থাকছে হচ্ছে mn ইন্টু rn স্কোয়ার। তাই যদি হয় তাহলে দেখো তো এই প্রত্যেকটা আসলে কি নির্দেশ করে? এই প্রত্যেকটা আসলে আমাদের ওই বস্তু কণাগুলোর জড়তার ভ্রামককে নির্দেশ করে। m1 ইন্টু r1 স্কোয়ার মানে হচ্ছে প্রথম বস্তুটার জড়তার ভ্রামক, m2 ইন্টু r2 হোল স্কোয়ার হচ্ছে দ্বিতীয় বস্তুটার জড়তার ভ্রামক। একইভাবে mn ইন্টু rn স্কোয়ার মানে হচ্ছে nতম যে কণা বা পার্টিকেলটা ছিল বা বস্তুটা ছিল তার জড়তার ভ্রামক। তাই যদি হয় আমাদের ঘটনা, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হাফ ইন্টু ওমেগা ইন্টু আমরা সামেশন দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। দেখো তো সামেশন দিয়ে আমরা এখানে ইচ্ছে করলে mi ইন্টু আর আই স্কোয়ার দিতে পারি, যেখানে আইয়ের মানটা শুরু হচ্ছে কোথা থেকে? 1 থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কত পর্যন্ত? একদম n পর্যন্ত শেষ হয়েছে। তার মানে আমরা nটাকে এখানে উপরে লিখতে পারি। তো আলটিমেটলি আমরা এখানে এই টোটাল যে জিনিসটা পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বস্তুর জড়তার ভ্রামক। তাহলে এই সম্পূর্ণ বস্তুর জড়তার ভ্রামকটাকে আমরা কী হিসেবে লিখতে পারি? অবশ্যই বড় হাতের আই হিসেবে লিখতে পারি। তাহলে আমাদের এখানে বড় হাতের এম ভরে যে বস্তুটা আছে এর জড়তার ভ্রামক যদি আই হয়, তাহলে সেই আইটা আমাদের এখানে স্থান দিতে হবে। তো এখন আমরা যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে কার সূত্র পেলাম? সম্পূর্ণ বস্তুর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ওমেগা ইন্টু, আচ্ছা আমার মনে হয় এখানে একটু কনফিউশন তৈরি হয়েছে, এটা হচ্ছে ওমেগা হবে না, মানে আমি একটু মিস্টেক করেছি, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার হবে। তো এখানে আমাদের ওমেগা স্কোয়ার হবে, তাহলে এখানেও কি হবে? ওমেগা স্কোয়ার হবে। তাহলে হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার হিসেবে কাজ করবে সম্পূর্ণ বস্তুর গতিশক্তি যে ছিল সেটা। তাহলে এই হচ্ছে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণমান কোনো একটা বস্তুর গতিশক্তি এবং জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক। এখন এখানে একটা ছোট্ট কন্ডিশন আছে, তুমি ধরে নাও আমাদের এখানে ওমেগার মানটা হচ্ছে 1, তার মানে 1 মানে হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড। তখন কি হবে? তখন দেখতে পাবে যে কাইনেটিক এনার্জি বা মোট গতিশক্তি যেটা থাকবে সেটা হচ্ছে হাফ ইন্টু 1 স্কোয়ার ইন্টু আই হয়ে যাবে। তার মানে যখন আমরা একক কৌণিক বেগ নিয়ে কোনো একটা বস্তুকে ঘোরাতে থাকবো ঘূর্ণনক্ষকে কেন্দ্র করে, তখন ওই বস্তুটার যে গতিশক্তি সেটা হবে তার জড়তার ভ্রামকের অর্ধেক। না আমি একটু মনে হয় ভুল বলেছি, আমাদের ওই গতিশক্তিটা হবে জড়তার ভ্রামকের দ্বিগুণ। না দ্বিগুণ না তো অর্ধেকই হবে, হ্যাঁ অর্ধেকই হবে এটা। অথবা এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি 2 ইন্টু কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া অর জড়তার ভ্রামক। তাহলে যখন আমরা কোনো একটা বস্তুকে একক কৌণিক বেগে ঘোরাবো যেটা হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড, তখন ওই বস্তুটা জড়তার ভ্রামকের মান হবে তার গতিশক্তির দ্বিগুণ। এখন আমরা এখানে যেই
সম্পর্কটা দেখলাম এটা শুধুমাত্র ঘূর্ণনশীল একটা বস্তুর জন্য বা বৃত্তাকার পথে ঘূর্ণমান কোনো একটা বস্তুর জন্য, বাট আমাদের অন্য ধরনের কিন্তু একটা গতি আছে যেটাকে আমরা চলন ঘূর্ণন গতি বলি, এবং এই ধরনের গতিকে আমরা ট্রান্সলা রোটেশন মোশন বলে থাকি। তো এই ধরনের ঘূর্ণন গতির জন্য আমরা কিন্তু মোট গতিশক্তি বের করতে পারি। খেয়াল করে দেখো, আমাদের এখানে বস্তুটা একটা নির্দিষ্ট পথে চলছে এবং এটা কিন্তু সরলরৈখিক পথ। তাহলে এই পথ বরাবর তুমি ধরে নাও ভি পরিমাণ বেগ নিয়ে এসে চলছে। তাহলে ভি পরিমাণ বেগ নিয়ে এসে যেহেতু চলছে, তার মানে এই ভি বেগের জন্য তার মধ্যে একটা রৈখিক গতিশক্তি কাজ করবে, তার মানে হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এবং আমি ধরে নিলাম এই বস্তুটা বা এই চাকাটার ভর হচ্ছে এম, এবং একই সাথে আমাদের বস্তুটা কিন্তু ঘুরছে, তার মানে সে কিন্তু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। এবং এই বস্তুটা যেহেতু সমকৌণিক বেগে ঘুরছে, তাই সেটাকে আমরা ওমেগা ধরতে পারি। তাহলে সমকৌণিক বেগে ঘোরার জন্য তার মধ্যে অবশ্যই একটা কৌণিক গতিশক্তি কাজ করবে, এবং এই কৌণিক গতিশক্তিটাকে আমরা কীভাবে লিখতে পারি? হাফ ইন্টু জড়তা ভ্রামক ইন্টু কৌণিক গতিশক্তির বর্গ। তো তাই যদি হয়, তাহলে আমাদের এই চলন ঘূর্ণন গতিসম্পন্ন সমগ্র বস্তুর জন্য একটা টোটাল কাইনেটিক এনার্জি বা টোটাল গতিশক্তি কাজ করবে বা মোট গতিশক্তি কাজ করবে, তার মানটা হচ্ছে এই দুটো জিনিসের যোগফল। তাহলে তোমরা এই দুটো জিনিসকে যোগ করে দিবে, একটা হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার আর একটা হচ্ছে হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার। এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি হাফটাকে আমরা কমন নিতে পারি, কমন নিলে আমরা পাবো এম ইন্টু ভি স্কোয়ার প্লাস হচ্ছে আই ইন্টু ওমেগা স্কোয়ার। তো আলটিমেটলি তুমি কিন্তু চাইলে এদের মানও ভাঙাতে পারো। আরেকটু ভাঙিয়ে দেখাচ্ছি, খেয়াল করো। আমরা এখানে ভি এর মানটি কিন্তু ভাঙতে পারি। ভি মানে হচ্ছে কি? ভি মানে হচ্ছে আর ইন্টু ওমেগা, যেখানে আর হচ্ছে আমাদের এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধটা আছে সেটা, বা ঘূর্ণনাক্ষ থেকে আমি বলতে পারি বস্তুটা যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের আর। তাই যদি হয় তাহলে আমরা ভি এর বদলে বসাতে পারি ওমেগা স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, আর এখানে বসাতে পারি আই ইন্টু ওমেগা স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছ আবারও একটা জিনিস কমন আসে এক্সট্রা, সেটা হচ্ছে হাফ ইন্টু ওমেগা স্কোয়ারটা কমন আসে। তাহলে ভেতরে থাকছে কে? ভেতরে থাকছে এম ইন্টু আর স্কোয়ার, আর এখানে থাকছে হচ্ছে শুধুমাত্র আই। তাহলে এটাই কিন্তু আমাদের মোট গতিশক্তি হিসেবে কাজ করবে কোনো একটা চলন ঘূর্ণন গতিসম্পন্ন বস্তুর জন্য। তো যখন কোনো একটা বস্তু একই সাথে ঘূর্ণন গতিও দেখাবে আবার চলন গতিও দেখাবে, তখন তাদের মধ্যে মোট গতিশক্তি হবে এই দুটো যোগফল। তো যেহেতু আমরা কিছুক্ষণ আগে জড়তার ভ্রামকের সাথে আমাদের গতিশক্তির সম্পর্ক দেখেছিলাম, সেই সম্পর্কটা ছিল আসলে এটা। তার মানে আমরা এই সূত্রটা আমরা আগের স্লাইডে দেখেছিলাম কাইনেটিক এনার্জি বা টোটাল গতিশক্তি হিসেবে, বাট এই গতিশক্তিটা কাজ করবে শুধুমাত্র অ্যাঙ্গুলার বা কৌণিক গতিশক্তি হিসেবে। আর আমরা এখানে যে সম্পর্কটা দেখতে পাচ্ছি এটাও একটা গতিশক্তির সম্পর্ক, বাট এটা কাজ করবে হচ্ছে লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতির ক্ষেত্রে। এবং এই দুটোকে যোগ করে দিলে আমরা ট্রান্সলা রোটেটরি বা চলন ঘূর্ণন গতি সম্পন্ন কোনো একটা বস্তুর মোট গতিশক্তিটা পেয়ে যাব। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ, যেখানে জাইরেশন মানে হচ্ছে চক্রগতি। তো চক্রগতির ব্যাসার্ধ বিষয়টা বুঝতে হলে তোমাদেরকে একটা ছবি দেখাই, খেয়াল করে দেখো। আমাদের এখানে ওমেগা পরিমাণ সমকৌণিক বেগ নিয়ে কোনো একটা অক্ষের সাপেক্ষে বা অক্ষকে কেন্দ্র করে এম ভরের একটা বস্তু ঘুরছে। তার মানে এই বস্তুটার অবশ্যই কী থাকবে? জড়তার ভ্রামক থাকবে। আমরা করলাম কি? আমরা এম ভরের বস্তুটাকে এখন একটা ছোট্ট বিন্দুতে নিয়ে গেলাম এবং সেটাকে আমরা ঘূর্ণনক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলাম। তুমি ধরে নাও প্রথম ক্ষেত্রে আমাদের যে জড়তার ভ্রামকটা কাজ করছে এই বস্তুর জন্য, সেই মোট জড়তার ভ্রামকটা হচ্ছে আই পরিমাণ। এখন তুমি যদি এই বড় হাতের এম যুক্ত টোটাল বস্তুটাকে একটা ছোট্ট বস্তুতে কনভার্ট করো, তাহলে কিন্তু তার ভরটা একই রকম থাকবে। তার মানে ভরের মানটা কখনো পরিবর্তন হবে না। কিন্তু এখন তুমি যেটা করলে সেটা হচ্ছে এই এম ভরের বস্তুটাকে তুমি সেম অক্ষের সামনে বা সেম অক্ষের পাশে এমন একটা দূরত্বে রাখলে যে দূরত্বে থাকা অবস্থায় আমাদের ওই বস্তুর উপর সেম পরিমাণ জড়তার ভ্রামকটা কাজ করছে, দ্যাট মিন্স আই পরিমাণ জড়তার ভ্রামক কাজ করছে। তখন আমাদের এখানে যতটুকু দূরত্ব তুমি রেখেছো, দ্যাট মিন্স কে পরিমাণ দূরত্বে যেহেতু এই বস্তুটাকে এখন রেখেছো, এই কে পরিমাণ দূরত্বটাকে আমরা বলি রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। তাহলে আমি যদি খুব ছোট্ট করে ভেঙে ভেঙে বলি, সেটা হচ্ছে যদি কোনো একটা দৃঢ় বস্তুর সমগ্র ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা হয় এবং যদি ওই বিন্দুর সাপেক্ষে বের করা জড়তার ভ্রামকের মান ওই বস্তুর আগেকার জড়তার ভ্রামকের মানের সমান হয়, তাহলে ওই কেন্দ্রীভূত বস্তুটার যে দূরত্বটা কাজ করবে ঘূর্ণনক্ষের সাপেক্ষে, সেই দূরত্বটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো এখন আমরা এই চক্রগতির ব্যাসার্ধের মানটা বের করতে পারি। তুমি এখানে দেখতে পাচ্ছ আই এর মানটা কী হবে? অবশ্যই এম ইন্টু কে স্কোয়ার হিসেবে হবে, যেহেতু তুমি যেন ভর গুণন কেন্দ্রীয় যে অক্ষটা আছে অক্ষ থেকেও দূরত্বের বর্গর গুণফল আছে কি জড়তার ভ্রামক। তো এখান থেকে আমরা চাইলে কে এর মানটা বের করতে পারি। তাহলে কে এর মান হবে রুট ওভার
আই ডিভাইডেড বাই এম, এবং এটাই হচ্ছে রেডিয়াস অফ জাইরেশনের মান বা চক্রগতির ব্যাসার্ধের মান। তো এখন আমরা এখানে যে বিন্দুর কথা বলছি, দ্যাট মিনস আমরা এই টোটাল ভরের বস্তুটাকে বা এম ভরের বস্তুটাকে যে একটা বিন্দুতে নিয়ে গিয়েছি, এই ধরনের বিন্দুগুলোকে আমরা বলি পয়েন্ট ম্যাস বা বিন্দু ভর। তাহলে আমি এটাও লিখে দিচ্ছি, এদেরকে আমরা বলি পয়েন্ট ম্যাস বা বিন্দু ভর। তার মানে একটা বিশাল আকৃতির বা বিশাল ভরযুক্ত কোনো একটা বস্তুকে আমরা যখন কোনো একটা বিন্দুর মধ্যে আবদ্ধ করব, তখন ওই বিন্দুটাকে বলবো পয়েন্ট ম্যাস বা বিন্দু ভর। এবং তারপর যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কিছু ক্যালকুলেশন বের করব। তো দেখো তো আমরা এখানে প্রথম যে বস্তুটা দেখতে পাচ্ছি, এই বস্তুটার মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট পার্টিকেল বা কণা ছিল, তাই না? তো আমি এখানে কিন্তু অনেকগুলো পার্টিকেল বা কণার নাম দিতে পারি। ধরো এটা হচ্ছে M1 ভরের বস্তু, এটা হচ্ছে M2 ভরের পার্টিকেল বা বস্তু বা কণা। তো এরকমভাবে আমরা অনেকগুলো নাম দিতে পারি। তো এই নামগুলো দিয়ে কিন্তু আমরা একটা দারুণ হিসাব বের করতে পারি, সেটা আমি তোমাদেরকে পরের স্লাইডে দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমাদের এখানে বস্তুটা আগের মতোই আছে এবং ঘূর্ণনক্ষটাও আগের মতো আছে, যেখানে বস্তুটা ঘূর্ণনক্ষকে কেন্দ্র করে ওমেগা পরিমাণ কৌণিক বেগ নিয়ে ঘুরছে। এবং আমি ধরে নিলাম আমাদের এখানে এই বস্তুটা অসংখ্য ছোট ছোট বস্তু কণা নিয়ে গঠিত, এবং তাদের প্রত্যেকের ভর আমি ধরে নিলাম ছোট হাতের এম। তাহলে সমগ্র বস্তুর ভর হচ্ছে বড় হাতের এম, আর সেটা যেই ছোট ছোট কণা দিয়ে গঠিত তাদের সবার ভর একই রকম, দ্যাট মিনস তারা হচ্ছে ছোট হাতের এম। এবং কেন্দ্রীয় যে অক্ষটা আছে, অক্ষ থেকে তাদের দূরত্বগুলো ভিন্ন ভিন্ন। যেমন প্রথম বস্তুটার মানে প্রথম কণাটার দূরত্ব হচ্ছে R1, তারপর R2, R3, R4, এভাবে করে অনেকগুলো আমরা দূরত্ব পাচ্ছি। তাহলে এই যে বস্তুটার অবস্থা দেখতে পাচ্ছি, এই বস্তুটার জন্য আমি যদি টোটাল জড়তার ভ্রামকটা বের করি, তাহলে প্রত্যেকটা কণার জড়তার ভ্রামকের যোগফলই হবে কি টোটাল জড়তার ভ্রামক। তো এখন আমরা টোটাল জড়তার ভ্রামকগুলোকে যোগ করি। ধরো প্রথমটা হবে কি m ইন্টু R1 স্কোয়ার প্লাস হবে m ইন্টু R2 স্কোয়ার। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের m এর মান কিন্তু সেম থাকবে, m ইন্টু R3 হোল স্কোয়ার। এভাবে করতে করতে আমরা কিন্তু প্রত্যেকটা কণার জন্য অনেকগুলো পাবো। এবং তুমি ধরো না আমাদের এখানে n সংখ্যক কণা আছে, তাহলে n সংখ্যক কণা যদি থাকে, তাহলে শেষ কণাটা যে ভর হবে সেটা হচ্ছে m, এবং যে দূরত্বটা থাকবে সেটাকে আমরা Rn ধরতে পারি। তো এই হচ্ছে আমাদের এখানে প্রথম বস্তুর জন্য জড়তার ভ্রামক। এখন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে m সবগুলোর জন্য কি সেম, তার মানে আমরা এখানে চাইলে এমটাকে কমন নিতে পারি। কমন নিলে আমরা পাবো R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। এভাবে করতে করতে আমরা ফাইনালি শেষ যে কণাটা আছে তার দূরত্ব Rn হোল স্কোয়ার নিতে পারবো। এবার আবার আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে যদি আমরা এই সমগ্র বস্তুগুলোকে মানে সমগ্র বস্তুটাকে বা এম ভরের এই বস্তুটাকে যদি একটা বিন্দুতে কেন্দ্রীভূত করি, তাহলে তার চেহারা কেমন হবে? তার চেহারাটা হবে অনেকটা এরকম। এবং তুমি এখানে দেখতে পাচ্ছ একটা চক্রগতির ব্যাসার্ধ কাজ করছে, দ্যাট মিনস যেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তো এখন আমি যদি এম ভরের বস্তুটার দিকে তাকাই এবং এর জন্য যদি আলাদাভাবে জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে তার মান কী হবে? অবশ্যই m ইন্টু কিউ স্কোয়ার হবে। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি আমরা প্রথম কন্ডিশন থেকে যে আইটাকে বের করেছি এবং দ্বিতীয় কন্ডিশনে যে আইটাকে পাচ্ছি তাদের মান কি সমান। তাহলে এটার মান কী হবে? m ইন্টু কিউ স্কোয়ার। তো একটা কাজ করতে পারি, আমরা এটাকে দেখতে পারি যে এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা কি একই জিনিস। তার মানে ইকুয়েশন না বলে আমি একটু বলি, এখানে আই যেটা এখানে কি আই সেটা একই জিনিস। তাহলে তোমরা এই দুটোকে ইকুয়াল করতে পারো। যদি ইকুয়াল করি তাহলে আমরা পাবো এক পাশে হচ্ছে m কিউ স্কোয়ার এবং আরেক পাশে আমরা পাবো m ইন্টু R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে সর্বশেষ কণিকা, দ্যাট মিনস Rn স্কোয়ার। তো এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে m জিনিসটা আসলে কি, m মানে হচ্ছে টোটাল বস্তুটার ভর। এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের এই টোটাল বস্তুর মধ্যে কয়টা পরমাণু আছে বা কয়টা কণা আছে? অবশ্যই n সংখ্যক কণা আছে। আবার প্রত্যেকটা কণার ভর কতটুকু করে? m করে। তাহলে n এর সাথে তুমি যদি m গুণ করো, তাহলে তুমি এখানে টোটাল বস্তুটার ভর বা অবজেক্টের ম্যাস পেয়ে যাবে, যেটা হচ্ছে বড় হাতের m। তাহলে এখান থেকে তুমি বড় হাতের m এর মানটা খুব সুন্দরভাবে বের করতে পারো, একদম সহজ। যে তুমি দেখতে পাচ্ছ এই বস্তুর মধ্যে n সংখ্যক ছোট ছোট কণা আছে বা পার্টিকেল আছে, তাদের প্রত্যেকের ভর আবার m করে। তাহলে n এর সাথে m যদি গুণ করি, আমরা প্রত্যেকটা পার্টিকেলের মোট ভর পাবো, যেটাকে আমরা এই বস্তুর ভর হিসেবে বলতে পারি। তাই যদি হয় তাহলে আমরা এখানে m এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে বড় হাতের m যেটা হবে সেটা হচ্ছে n ইন্টু m, আমি সরাসরি m n লিখতে পারি। তারপর হচ্ছে কিউ স্কোয়ার, দ্যাট মিনস চক্রগতির ব্যাসার্ধর বর্গ। আর এখানে দেখবো হচ্ছে m ইন্টু R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস এখানে অনেকগুলো কণার দূরত্ব থাকবে কেন্দ্র থেকে, এবং ফাইনালে থাকবে Rn স্কোয়ার। তাই যদি হয় আমাদের কাহিনী, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এই লাইন থেকে কিন্তু দুইটা জিনিস কাটা যায়। একটা হচ্ছে এখানে m কাটা যায়, এখানেও m কাটা যায়। আর তুমি যদি এখান থেকে শুধুমাত্র
কে এর মানটা বের করতে চাও, দেখো কে হচ্ছে কি রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। তাহলে কে এর মানটা কী হবে, আমরা প্রথমে কে স্কোয়ার বের করি। কে স্কোয়ারটা হবে উপরে বসে পড়ছে আমাদের প্রত্যেকটার ব্যাসার্ধের বর্গের যোগফল। দ্যাট মিনস এই সবগুলো এখানে বসবে, আর এটা হচ্ছে আর এন স্কোয়ার। আর নিচে বসবে কি শুধুমাত্র এন, এর মানে হচ্ছে কি কত সংখ্যক আমাদের এখানে কণিকা ছিল ওই বস্তুর ভিতর সেই সংখ্যাটা। আর তুমি যদি এখানে স্কোয়ারটা বাদ দিয়ে সরাসরি উভয় পক্ষ রুট ওভার করো, তাহলে এখানে একটা হাফ চলে আসবে বা রুট ওভার চলে আসবে। তো এখন এই মানটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তুমি দেখতে পাচ্ছ কে এর একটা মান আমরা পাচ্ছি, এবং এই মানটা আসলে কী হিসেবে নির্দেশ করে, কেন্দ্রীয় অক্ষ থেকে প্রত্যেকটা কণার যে দূরত্ব আছে সেই দূরত্বগুলোর বর্গের যোগফল ডিভাইড বাই কতগুলো কণা আছে সেটা, এবং এর টোটালটা রুট ওভারের ভিতরে আছে বা বর্গমূলের ভিতরে আছে। এবং এই ধরনের রাশিগুলোকে বলা হয় বর্গমূল গড় বর্গ। দ্যাট মিনস এটাকে বলা হয় RMS, RMS, রুট মিন স্কোয়ার ভ্যালু বলা হয়। তাহলে তুমি এখানে দূরত্বের রুট মিন স্কোয়ার বা বলা যায় বর্গমূল গড় বর্গ দূরত্ব সেটা পাচ্ছ রেডিয়াস অফ জাইরেশন হিসেবে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে চক্রগতির ব্যাসার্ধ যেটা বা কে যেটা, সেটা হচ্ছে RMS ভ্যালু অফ ডিস্টেন্স, তার মানে দূরত্বের বর্গমূল গড় বর্গ। তো এটাকে আমি একটু বাংলা লিখে ফেলি ভিন্ন কালারে, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে বর্গমূল, তারপর হচ্ছে গড়, তারপর হচ্ছে বর্গ, তারপর হচ্ছে দূরত্ব। তার মানে কেন্দ্র থেকে প্রত্যেকটা কণার বর্গমূল গড় বর্গ দূরত্ব যেটা, সেটাই আসলে রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ হিসেবে কাজ করে। তো এবার আমরা এই চক্রগতির ব্যাসার্ধ নিয়ে কয়েকটা আইডিয়া শেয়ার করব। সেটা হচ্ছে এটা কী কী বিষয়ের উপর নির্ভর করে এবং কী কী বিষয়ের উপর নির্ভর করে না। প্রথম কথা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধটা কখনোই বস্তুর ভরের উপর নির্ভর করে না। তার মানে এই বস্তুর ভর যা খুশি তা হতে পারে, বাট ওর উপর কখনোই চক্রগতির ব্যাসার্ধটা নির্ভর করবে না। তার মানে ম্যাস বা বস্তুর ভর এর উপর ডিপেন্ডেন্ট না, বা এম এর উপর নট ডিপেন্ডেন্ট। তুমি বস্তুর ভর বাড়াও কিংবা কমাও, তাতে আমাদের চক্রগতির যে ব্যাসার্ধটা সেটা বাড়বেও না কমবেও না। কিন্তু এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের ওই বস্তুটার সাইজ এবং শেপের উপর। তার মানে সাইজ মানে হচ্ছে কি আকার, এবং শেপ মানে হচ্ছে আকৃতি। অর্থাৎ বস্তুটা কি ত্রিভুজ আকৃতি হবে না হচ্ছে গোলাকার হবে, সেটার উপর নির্ভর করে চক্রগতির ব্যাসার্ধ, এবং বস্তুটা বড় হবে নাকি ছোট হবে সেটার উপরও ডিপেন্ড করে চক্রগতির ব্যাসার্ধ। তারপরে আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে এই যে আমরা ঘূর্ণন অক্ষ দেখতে পাচ্ছি বা রোটেটরি অ্যাক্সিস দেখতে পাচ্ছি, এই ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভর করে। তার মানে আমি যদি ঘূর্ণন অক্ষটা কথার কথা এখানে দিলাম, তাহলে এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কিন্তু চক্রগতির ব্যাসার্ধটা পরিবর্তন হবে। আবার ধরো আমাদের ঘূর্ণন অক্ষটা কথার কথা জেড অ্যাক্সিস বরাবর কাজ করে, আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর ঘূর্ণন অক্ষটাকে দিই, তাহলে আমাদের চক্রগতির ব্যাসার্ধ মানে চেঞ্জ হবে। আর আমি ধরো ঘূর্ণন অক্ষটাকে ওয়াই অক্ষ বরাবর দিলাম, তাহলে কিন্তু আমাদের চক্রগতির ব্যাসার্ধটা চেঞ্জ হবে। তার মানে অ্যাক্সিসের ওরিয়েন্টেশন হতে পারে সেটা এক্স অ্যাক্সিস, হতে পারে সেটা ওয়াই অ্যাক্সিস, হতে পারে সেটা জেড অ্যাক্সিস, এবং এই যে অ্যাক্সিসের যে ডিস্টেন্স বা দূরত্ব তার উপর নির্ভর করে চক্রগতির ব্যাসার্ধ। তুমি যদি অ্যাক্সিস বা অক্ষটাকে পরিবর্তন করো, এই ডিস্টেন্স থেকে যদি অন্য ডিস্টেন্সে সরিয়ে নাও, তাহলে আমাদের রেডিয়াস অফ জাইরেশন এটা পরিবর্তন হবে। তারপর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই সূত্র থেকে ইউনিট বা মাত্রা না, ইউনিট মানে হচ্ছে একক, এবং ডাইমেনশন বা মাত্রা, এই জিনিসটা বের করতে পারি চক্রগতির ব্যাসার্ধের জন্য। তো তুমি যেহেতু দেখতে পাচ্ছ এটা একটা ব্যাসার্ধ, তার মানে ওর ইউনিট একটাই হবে, সেটা হচ্ছে মিটার। মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের লেন্থের ইউনিট হিসেবে কাজ করবে। আর ডাইমেনশন বা মাত্রা এটাও একদম সেম, জাস্ট এখানে এল হিসেবে এটা কাজ করবে। অথবা কিছু কিছু জায়গায় তোমাদের কনফিউশনে ফেলে দেয়, দ্যাট মিনস এম এল টি তিনটাই দেয়। তখন যেটা হবে সেটা হচ্ছে এম এর উপর 0 কাজ করবে, টির উপরও পাওয়ার হিসেবে 0 কাজ করবে। তাহলে এম টু দি পাওয়ার 0, এল টি টু দি পাওয়ার 0, এটাও কি চক্রগতির ব্যাসার্ধের মাত্রা হিসেবে কাজ করে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই
ওইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।